বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প দুমুঠো বিকেল, পর্ব 26। রাইটার আপনার লারা। কোনো মতে বাসায় ঢুকে ফ্লোরে বসে ওড়না দিয়ে নাক মুছতে মুছতে এদিক ওদিক তাকালো। তারপর লম্বা হয়ে ভাত ঘুম দিল একটা। তারপর যখন সে চোখ খুললো তখন দেখলো একটা ছেলে তার সামনে দিয়ে একবার এদিক যাচ্ছে আবার ওদিক যাচ্ছে। রিম চোখ ডলে উঠে বসে বলল, কখন এলেন? ঠিক 10 মিনিট আগে। কি করছেন? রিমের থাকার জন্য বাসাটা মানুষ করছি। রিমঝিম উঠে দাঁড়িয়ে দেখলো রান্নাঘরে পাতিল অনেকগুলো, চাল ডাল সবজি মাছ ফিল্টার তোশক বালিশ আরও কত কি। এত কিছু! স্পর্শ বয়মে ডাল ডালতে ডালতে বলল, ভাবলাম বিয়ে ছাড়া সংসারটা শুরু করে ফেললি, কি বলো? বুঝিনি। মানে বললাম আমরা বিয়ে না করে সংসার করব, যে সংসারে ছোঁয়াছুঁই থাকবে না, থাকবে শুধু খুনসুটি। মাথা নাড়িয়ে বলল, দৌড়াবে। ভাবলাম প্রতিদিন তো আর কলিগ সেজে চাচার বাসায় যেতে পারবেন না, পরে সন্ধ্যার কাতারে এসে পড়বো। আমরা দুজন আর হোটেলে খাবারও আর কত খাবো, তাই বাসায় নিয়ে আসলাম। গ্যাস তো আছেই। ভালো করেছেন। স্পর্শ বয়মের সুপি লাগিয়ে চোখ রাঙিয়ে বলল, গরুর মাংস খেতে গেলে কি জন্যে? অনেক দিন খাই না, তাই মন চাইলো বলে খেলাম। হাঁচি ছাড়া আর কোনো সমস্যা হয়নি। তোষক এনেছি, ওটাতে শুবে। কাল খালি ফ্লোরে শুয়েছিলে কোন সাহসে? ভেবেছিলাম নিজের উপার্জনের টাকায় সব কিনবো, বাট এসব জরুরি বলে বাবার টাকাতেই কিনে নিলাম। বারবার পকেটে হাত ঢুকে কি দেখছে না তো? স্পর্শ রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, বিয়ে ছাড়া সংসার শুরু করলাম, বউকে তো কিছু না কিছু তো দিতেই হয়, তাই একটা গোলাপ এনেছি, উইদাউট কাটা আর কিছু না। রিম গোলাপটা হাতে নিয়ে উলটপালট করে দেখে সোজা স্পর্শের রুমের দিকে গেল। সেখান থেকে একটা খালি প্লাস্টিকের বোতল এনে সেটাতে পানি ভরে গোলাপটা ঢুকিয়ে রাখলো সে। তারপরে গালে হাত দিয়ে চেয়ে রইল কিছুক্ষণ ধরে। স্পর্শ বিস্কিট একটি নিয়ে চিবাতে চিবাতে বলল, তোমার জন্য কাল একটা সারপ্রাইজ থাকবে। কী উপলক্ষে? মানুষ সারপ্রাইজের কথা শুনলে বলে কি সেই সারপ্রাইজ, আর তুমি কিনা জিজ্ঞেস করছো কিসের জন্য সারপ্রাইজ। আমি একটু অন্যরকম। স্পর্শ এক ঢোক পানি খেয়ে ফ্লোরে বসে পড়ল। না, তুমি পুরোটাই অন্যরকম। সে যাই হোক, আগে বলুন কিসের জন্য সারপ্রাইজ? সেটা নয়, সারপ্রাইজ দেখার পর বলবো। আচ্ছা যাও, আমার বিয়ে না করা বউ আমার জন্য আর নিজের জন্য 2 কাপ চা বানিয়ে আনো। ইস্পাহানি মির্জাপুর চা পাতা এনেছি, মার্কস মিল পাউডার এনেছি, চিনিও আছে। ফটাফট বানিয়ে নিয়ে এসো। বিয়ে না করা বউ মানে কি আবার? এটা কেমন নাম? আমারও মনে হয় নামটা বড় হয়ে গেছে। আচ্ছা ছোট করে ডাকি। বিয়ে না করা বউ মানে অবউ। অবউ মানে বউ না, কিন্তু বউ। রিম মাথায় হাত দিয়ে বলল, এতদিন আপনাকে হাফ মেন্টাল মনে করতাম, এখন মনে হচ্ছে ফুল মেন্টাল। কথাটা বলে রিম ওড়না গলায় দিয়ে পাশ দিয়ে এনে গিট্টু দিয়ে রান্নাঘরে চলে গেছে। স্পর্শকে মুচকি হেসে রান্নাঘরের দিকে চেয়ে থাকলো। মন থেকে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না কখনো। রিমকে যে আমি মন থেকে চেয়ে এসেছি, আর আজ সে আমার কাছে, আমার বাসায়, আমার সামনে সারাক্ষণ। এর চেয়ে ভালো দিন আর কি হতে পারে? রিম চা বানিয়ে এনে স্পর্শকে দিয়ে বলল, ভাইয়ার কোনো খবর জানেন? আমি কিন্তু ফোন বন্ধ করে রেখেছি। সেটা আর বলতে, তোমার ভাই সোজা গিয়ে বাবাকে ধরেছে। বাবা আমাকে ধরেছে? ডিম নড়েচড়ে বসে বলল, তারপর? এমন ভাব করলাম যেন আমি তোমাকে চিনিই না। ব্যাস, তোমার গাধা ভাই সন্ধ্যার লিস্ট থেকে আমার নামটা বাদ দিয়ে দিল। আপনি ভাইকে চেনেন না? নির্ঘাত এখানে পর্যন্ত চলে আসবে, সেটা তখন দেখা যাবে। বাই দ্য ওয়ে, চা কিন্তু ভালো হয়েছে। রিমের হাতের চা অলওয়েজ ভালোই হয়। আচ্ছা শুনুন, কাল অফিস থেকে ফেরার সময় আলু আনবেন। আলু সব তরকারিতে লাগে। তরকারিতে সবজি না হলে শুধু আলু রান্না করে খাওয়া যায়। আপনি দেখি আলু একেবারে কম এনেছেন।
আচ্ছা আনবো, তুমি রাঁধতে পারবে তো? সেটা তো পারবো, কিন্তু আপনি খাবেন কই? আপনার চাচার বাসাতে খেতে না গেলে ওনারা আবার সন্দেহ করবে। আরে সেটা আমি ম্যানেজ করে নেব, বলবো অফিসে খাওয়াবে। এখন যাও, রাতে রান্নার ব্যবস্থা করো। আজ আমি আমার অবয়ের হাতের খাবার খাবো। রিম চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে গেছে। স্পর্শ ফোন বের করে টিপতে টিপতে নিজের রুমে চলে আসলো। তারপর ফ্লোরে বিছানা তোষকের উপর লম্বা হয়ে শুয়ে কিছুক্ষণ চুপ থাকার পরে ওর মনে পড়লো তার রুমটা পুরো সাজানো গোছানো, অথচ জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা। নির্ঘাত এটা রিমের কাজ, ঘরে থেকে কি আর করবে, বসে বসে এসব করেছে। বাবা, আমার মনে হয় আমাদের পুলিশে একটা মিসিং কমপ্লেন করা উচিত। না না না, রিম নিচ থেকে চলে গেছে, এতে আমরা কি করতে পারি রিয়াব? মা, এসব কি বলছো? রিম বাচ্চা মেয়ে, ওর এখনও হেতাহিত জ্ঞান হয়নি। হয়তো আবেগে আর জেদের বসে পালিয়েছে, কিন্তু এর মাঝে যদি ওর কোনো বিপদ হয় তখন? বিপদে পড়ে সে আমাদেরই তো মনে করবে, তাই না? যা ভালো বুঝিস কর। এই যে অস্বামী, রান্না হয়ে গেছে, এখন খাবেন। স্পর্শ সে সময়ে চুল আঁচড়াচ্ছিল রিমের মুখে। নিজের এমন জঘন্য নাম শুনে তার হাত থেকে চিরুনিটাই পড়ে গেছে। হালকা কেশে রুম থেকে বের হতেই সে দেখলো রিম মুচকি মুচকি হাসতেছে আর প্লেটে ভাত বাড়তেছে। প্রতিশোধ নিলা, তাই না? যা ভাবতে চান ভাবতে পারেন। যাই হোক, তরকারিতে কি আছে? আমি আপাতত জন্য সিম কুচি কুচি করে আলু দিয়ে ভাজি করেছি, খেতে মজার। আর মসুর ডাল রান্না করেছি। বা পারফেক্ট। চাচি সবসময় মাংস রাঁধে, আমার এরকম খাঁটি ছোটোখাটো বাংলাদেশি খাবারগুলো জোস লাগে। কথা বলতে বলতে স্পর্শ হাত ধুয়ে সে খেতেও বসে গেছে। রিম হাতে নিজের প্লেট নিয়ে চুপ করে স্পর্শের মুখের দিকে চেয়ে আছে। জিজ্ঞাসূচকে স্পর্শ মুখে লোকমা দিয়ে বলল, বেশ হয়েছে। রিম হেসে দিয়ে বলল, খাবার শেষে মাছগুলো সব কাটবো, কিন্তু কথা হলো আপনার বাসায় ফ্রিজ তো নেই। আরে বাসায় ফ্রিজ নেই তো কী হয়েছে, পাশের ইউনিটে তো আছে, গিয়ে রেখে আসবো। ভালো বুদ্ধি। খাওয়া শেষ করে রিম রান্নাঘরে গিয়ে মাছ কাটতে মন দিল। স্পর্শ পলিথিন হাতে বসে আছে রিমের সামনে। রিম সুন্দর মতন মাছ কাটছে। নিন, কাটাও শেষ, এবার পলিথিনগুলো নিয়ে পাশের ইউনিটে রেখে আসেন, ততক্ষণে আমি ফ্লোর পরিষ্কার করে ফেলি। স্পর্শ রিমের কথা মতন চলে গেল। রিম উঠে দাঁড়িয়ে হাতের কনুই দিয়ে নিজের অবাধ্য চুলগুলো সামলানোর চেষ্টা করছে। খোপা করাই ছিল, কেমনে যেন খোপার কাঠিটা পড়ে গেছে আর চুলগুলো খুলে গেছে। তাই রিম চুলগুলো কোনো রকম মুখের সামনে থেকে পিঠের দিকে নিয়ে যে সামনে পা রাখালো হাঁটার জন্য। তা পা রাখলো কিসের উপর? মাছের উচ্ছিষ্টের উপর। পিছলি একেবারে হুমড়ে খেয়ে পড়লো সে। স্পর্শ মাছ রেখে সে বাসায় ঢুকে দেখলো রিম পা ধরে নিচে বসে আছে আর ওঠার চেষ্টা করছে। এ কি রিম, কি হয়েছে তোমার? পড়ে গেছি, সাথে ব্যথাও পেয়েছি। বেশি দেখি, পায়ে হাত দেবেন না। তো কী হয়েছে? আমি তো। আরে সেটা না, আমার কাঁতো কুতো লাগে বলে মানা করলাম। আমার মনে হয় মচকাই গেছে। দেখি আগে, ওঠাতে হবে তোমাকে, এসব আমি পরিষ্কার করে নেবো পরে। উঠতে পারছি না, পায়ে ব্যথা করে। স্পর্শ নিচু হয়ে রিমকে কোলে তুলে নিল। তারপর ওকে রুমে নিয়ে এনে নিচে বিছানা তোষকটায় বসিয়ে দিয়ে একটা মলম খুঁজে আনলো নিজের রুম থেকে। রিম চুপ করে বসে আছে। স্পর্শ মলম লাগিয়ে দিতে দিতে বলল, বিয়ে না করার ফল। রিম কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? বিয়ে করলে বুঝি আজ আমি পড়ে যেতাম না? পড়তে, কিন্তু আমি সামলে নিতাম অন্যভাবে। এখন সামলাচ্ছেন না কেন? করছি, কিন্তু বউ হলে ব্যাপারটা অন্যরকম ছিল। আমার ব্যাগের উপর সাজিয়ে রাখা মাটির ফুলের টবটা দেখেছেন? ময়নামতি থেকে নিয়েছিলাম। তো তো ওটা দিয়ে এমন জোরে মাথায় এক বাড়ি দেবো আপনার বিয়ে করার স্বাদ উইড়ে যাইব। ও মা, কী দোষ করলাম? যান তো যান। হাত ধুবে না? সেটা পরেরটা পরে, আপনি যান এখন, স্টুপিড। স্পর্শ একটা বেঞ্চি কেটে চলে গেল। রিম হাসতেছে অনবরত। তারপর হাসি থামিয়ে পাটা নাড়ালো চড়ালো। এখন মোটামুটি আছে, মলম না লাগালেও ঠিক হতো। সামান্য এটা নিয়ে এত হাইপার। আবার বলে বউ হলে নাকি আরও হাইপার হতো। ভাগ্যিস বউ হয়নি। স্পর্শ রান্নাঘর পরিষ্কার করে নিজের রুমে এসে মায়ের সাথে ভিডিও কলে কথা বলে নিচ্ছে।
কারণ মাকে সে কথা দিয়েছিল প্রতিদিন ভিডিও কলে কথা বলবে। রিম নিজে নিজে উঠে হাত দিয়ে কোনো রকম হেঁটে স্পর্শের রুমের দিকে আসলো। একটু স্পর্শ তার মায়ের সাথে কথা বলছে। লাউড স্পিকার দিয়ে রাখায় ওর মায়ের কথা জোরে শোনা যাচ্ছিল। উনি বলছেন, জানিস রিমঝিম তো পালিয়েছে, কে জানে কোন ছেলের সাথে পালিয়েছে। তবে একেবারে ঠিক হয়েছে, তোর কপাল থেকে গেছে একেবারে। আমি তো মহা খুশি। রিপনকে বলেছি মিষ্টির প্যাকেট কিনে নিয়ে সবাইকে খাওয়াতে। টাকাও দিয়েছি। আমার ছেলের মাথার উপর থেকে শনির দশা বিদায় হয়েছে বলে কথা। মা প্লিজ বাদ দাও। রিমঝিম মন খারাপ করে আবার নিজের রুমে ফেরত চলে গেল। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করে তামিমের কথা মনে করলো সে। তামিমকে খুব মিস করছে সে, একমাত্র সে ওকে বুঝতো। তামিম হাঁ কর, এরকম মুখটা বাংলার পাস করে রেখেছিস কেন? আপু কখন আসবে? আমি আপুর হাতে ভাত খাবো। মা চোখের পানি মুছে লোকমা বানাতে বানাতে বললেন, তোর আপুকে আমরা বেশি জোর করতে গিয়েছিলাম বলে সে আমাদের উপর রাগ করে চলে গেছে। না জানি কেমন আছে মেয়েটা, কিছু খেয়েছে কিনা কে জানে। আপুকে তোমরা কষ্ট দিয়েছো আমি দেখেছি, আপু শুধু কান্না করতো। তোর আপু চলে আসবে, এখন নে হাঁ কর। তোর আপু যদি এসে শুনে তুই খাবার খাসনি ঠিক মতো, তাহলে কিন্তু ও তোর সাথে রাগ করবে। স্পর্শ মায়ের সাথে কথা বলে রুমের লাইটটা অফ করতে গিয়ে থেমে গেল। রিমের কথা মাথায় আসলো হঠাৎ, একবার গিয়ে দেখে আসবো। না থাক, যদি ঘুম থেকে উঠে আমাকে দেখে রাগ করে যাব না। কিন্তু মন যে আনচান করছে। গায়ে কম্বল টেনেছে কিনা কে জানে। ওর তো রাতে গায়ে কম্বল কাতা দেওয়ার প্রতি ইন্টারেস্ট জীবনে দেখিই নাই আমি। স্পর্শ রুম থেকে বেরিয়ে সোজা গেল রিমকে দেখতে তার রুমে। ও মা, মেয়ে কি শিয়ানা, দরজা লক করে ঘুমিয়েছে। মানে সে জানতো আমি দেখতে আসবো। এই মেয়েটা আমাকে জীবনে বিশ্বাস করে না, অথচ আমার সাথে একই বাসায় থাকে। কি জিনিস রে বাবা। ভাবতে ভাবতে স্পর্শ চলে গেল ঘুমাতে। রিম বালিশে মাথা রেখে সামনে জানালাটা দিয়ে আকাশের চাঁদটা দেখছে। জানালাটায় কোনো পর্দা নেই। রিম তাই তাকালে খোলা আকাশটা দেখতে পাচ্ছে, সাথে চাঁদ। কি সুন্দর লাগছে। মনটা চায় গিয়ে ছাদে বসি কিছুক্ষণ। ছাদে বসে চাঁদটা দেখবো যতক্ষণ না চোখ জুড়ে ঘুম নেমে আসে, ঠিক ততক্ষণ। আজ যদি রিমকে নিয়ে ছাদে যেতে পারতাম। চাঁদটা কি সুন্দরটাই লাগছে। চাঁদ অদৃশ্য হওয়া পর্যন্ত দেখা যেত, কিন্তু এই আনরোমান্টিক অবউকে নিয়ে আমার এইসব স্বপ্ন দেখাও সাজে না। থাকুক গিয়ে, আমাকে নাকি ফুলের টব দিয়ে মারবে, কি সাহস। আরে ওকে জানে আমি কতজনকে মেরে সেদিন বাসায় এসেছিলাম। জানলে আমাকে দিনে রাতে সালাম করতো। যাই হোক, ও আমাকে ভয় পাক আমি সেটা চাই না, শুধু চাই আমাকে ভালোবাসুক। এত বাসুক যে আমি এত বছরের সিগারেটের নেশাটা এমনি এমনি ছাড়তে পারি, কারণ আমার যে ওর নেশা লাগবে সিগারেটের না। এই মেয়েটার কবে যে সুবুদ্ধি হবে আর আমার কাছে এসে বলবে, স্পর্শ আই লাভ ইউ। ভোর 5:05 বাজে, অথচ রিমের খবর নাই। স্পর্শ ব্রাশ হাতে নিয়ে রিমঝিমের দরজার কাছে সে টোকা দিতে গিয়েও দিল না। হয়তো রিম টায়ার্ড বলে আজ উঠতে পারেনি। আমি বরং বাইরে থেকে নাস্তা এনে রাখবো। রিমঝিম যখন উঠলো তখন 7:10 বাজে। সে দরজা খুলে ড্রয়িং রুমে থাকা ঘড়িটার দিকে তাকাতে ওর চোখ কপালে উঠে গেল। দৌড়ে রান্নাঘরের দিকে ছুটলো সে। স্পর্শ কানে ইয়ারফোন গুঁজতে গুঁজতে বলল, দৌড়াতে হবে না, আমি নাস্তা এনে রেখেছি ম্যাডাম।